আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ফাঁসির প্রশ্নই আসে না, বিক্ষোভ দমন প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের জনগণ পাহলবিকে মেনে নেবে কিনা সন্দেহ আছে, ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রকে ইসরায়েল আরব দেশগুলোর পরামর্শ, এখনই ইরানে হামলা নয়। গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তায় লোহিত সাগরের ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল ইউএই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ইরানকে নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বিক্ষোভ দমনের প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বা ফাঁসির যে অভিযোগগুলো উঠছে তা নিয়ে তাদের অবস্থান খুবই পরিষ্কার। পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি বলেছেন যে ফাঁসির প্রশ্নই আসে না, বরং দেশটির বিচার বিভাগ তাদের নিজস্ব আইন এবং সংবিধান অনুযায়ী প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। তিনি মনে করেন যে বিদেশি গণমাধ্যমগুলো ইরানের পরিস্থিতিকে অতিরঞ্জিত করে প্রচার করছে এবং দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রীর মতে, যে কোনো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্রের নিজস্ব আইনি প্রক্রিয়া থাকে এবং ইরানও তার ব্যতিক্রম নয়। তিনি স্পষ্ট করেছেন যে অপরাধ এবং প্রতিবাদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে এই নয় যে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বারবার ইরানের এই আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আসছে। কিন্তু ইরান বরাবরই দাবি করে আসছে যে তারা বাইরের কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবে না। বিশ্লেষকরা মনে করছেন আরাগাচির এই বক্তব্য আসলে পশ্চিমাদের একটি কড়া বার্তা, যেখানে তিনি দেশীয় আইনের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় ইরানের এই কূটনৈতিক অবস্থান তাদের আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরাগাচি আরও যোগ করেছেন যে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা তাদের প্রথম অগ্রাধিকার এবং তারা কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেবে না, তবে সেটি অবশ্যই আইনের মধ্যে থেকে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে ইরান সরকার তাদের শাসন ব্যবস্থা নিয়ে কতটা আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক এই বিতর্কের মধ্যেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরানের ভূমিকা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে, যা সামনের দিনগুলোতে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ভবিষ্যৎ রাজনীতি এবং ক্ষমতার পরিবর্তন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি ইরানের সাবেক রাজবংশ বা পাহলভি বংশের বর্তমান উত্তরসূরিকে ইরানের জনগণ মেনে নেবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্প তার একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে ইরানের মানুষ আসলে কি চায় তা বোঝা খুবই কঠিন এবং পাহলভি পরিবারের প্রতি ইরানের সাধারণ মানুষের মনোভাব আগের মতো নেই বললেই চলে। আপনারা জানেন যে ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে পাহলভি রাজবংশ ক্ষমতায় ছিল এবং রেজা শাহ পাহলভির ছেলে বর্তমানে প্রবাসে থেকে ইরানিদের জন্য কাজ করার দাবি করেন। কিন্তু ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতা যখন এমন সন্দেহ প্রকাশ করেন, তখন বিষয়টি নিয়ে নতুন করে ভাববার অবকাশ তৈরি হয়। ট্রাম্পের মতে, যে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সমর্থন সবচেয়ে বড় শক্তি, কিন্তু ইরানের বর্তমান প্রজন্মের সাথে পাহলভি রাজবংশের যোগাযোগ কতটা গভীর তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তিনি আরও বলেছেন যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এখন অনেক বেশি জটিল এবং সেখানে নতুন কোনো নেতৃত্ব উঠে আসবে কিনা তা সময় বলে দেবে। ট্রাম্পের এই বিশ্লেষণকে অনেক রাজনৈতিক বিশ্লেষক বাস্তবসম্মত বলে মনে করছেন, কারণ ইরানের তরুণ প্রজন্ম যারা বর্তমান ব্যবস্থার সংস্কার চায়, তারা কি সত্যিই কোনো রাজতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাইবে কিনা সেটি একটি বড়
বড় তর্কের বিষয়। এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ট্রাম্প অবশ্য সরাসরি কোনো পক্ষ নেননি, তবে তার কথায় একটি ইঙ্গিত ছিল যে ইরানের মানুষ হয়তো পাহলভি বংশের বাইরে কোনো বিকল্প খুঁজছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকার প্রভাব সবসময়ই ছিল, কিন্তু ট্রাম্পের এই অবস্থান দেশটির ভবিষ্যৎ পলিসিতে কোনো পরিবর্তন আনে কিনা সেটিই এখন দেখার বিষয়। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান তাদের অভ্যন্তরীণ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং নির্বাসিত বিরোধী দলগুলো নিজেদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত পর্যবেক্ষণ ইরানের বিরোধী দলগুলোর মধ্যে কিছুটা হলেও হতাশা তৈরি করতে পারে, কারণ তারা আমেরিকার কাছ থেকে আরও জোরালো সমর্থন আশা করছিল। শেষ পর্যন্ত ইরানের মানুষ তাদের ভাগ্যের ফয়সালা কিভাবে করবে তা সময়ের ওপরই ছেড়ে দিতে হচ্ছে। গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাত নিরসনে একটি বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে তারা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দ্বিতীয় ধাপের মূল লক্ষ্য হবে একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া নিশ্চিত করা এবং মানবিক সহায়তার পরিধি বহুগুণ বাড়িয়ে দেওয়া। মার্কিন প্রশাসনের মতে প্রথম ধাপে যেভাবে সাময়িক যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় হয়েছে তার ধারাবাহিকতায় এখন সময় এসেছে একটি টেকসই সমাধানে পৌঁছানোর। এই দ্বিতীয় ধাপে ইসরায়েল এবং হামাসের মধ্যে সরাসরি সমঝোতার পাশাপাশি গাজার পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা কাতার এবং মিশরের সাথে মিলে এমন একটি রোডম্যাপ তৈরি করেছে যা গাজার সাধারণ মানুষের কষ্ট লাঘব করবে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তবে এই প্রক্রিয়াটি মোটেও সহজ হবে না, কারণ উভয় পক্ষের মধ্যে আস্থার অভাব এখনও প্রকট। যুদ্ধবিরতির এই নতুন ঘোষণা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আশার আলো দেখা দিয়েছে এবং জাতিসংঘ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আপনাদের কি মনে হয়, এই দ্বিতীয় ধাপের মাধ্যমে কি সত্যিই গাজায় দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসা সম্ভব? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে দ্বিতীয় ধাপে গাজার বেসামরিক অবকাঠামো মেরামত এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের পুনরুদ্ধারে বিশেষ জোর দেওয়া হবে। একই সাথে লোহিত সাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে যাতে এই যুদ্ধের প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে। গাজার সাধারণ মানুষ যারা দীর্ঘ সময় ধরে মানবেতর জীবনযাপন করছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে যদি উভয় পক্ষই চুক্তির শর্তগুলো মেনে চলে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে যুদ্ধের ময়দানে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, তাই আমেরিকার এই কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করছে স্থানীয় নেতৃত্বের সদিচ্ছার ওপর। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই যুদ্ধবিরতিকে এমনভাবে সাজাতে যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারও সংরক্ষিত হয়। এই জটিল সমীকরণ মেলানোই এখন বাইডেন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ইসরায়েল এবং কয়েকটি আরব দেশ মিলে যুক্তরাষ্ট্রকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে ইসরায়েল এবং তার প্রতিবেশী আরব দেশগুলো ওয়াশিংটনকে স্পষ্ট করে বলেছে যে এই মুহূর্তে ইরানের ওপর সরাসরি কোনো সামরিক হামলা চালানো ঠিক হবে না। তাদের মতে ইরানের ওপর হামলা চালানো হলে তা পুরো মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিতে পারে, যার প্রভাব বিশ্ব তেল বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত নেতিবাচকভাবে পড়বে। আরব দেশগুলো মনে করে যে কূটনীতি এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণ করাই এখনকার সেরা কৌশল হতে পারে, কারণ সামরিক পদক্ষেপ মানেই হলো একটি অনিয়ন্ত্রিত যুদ্ধ যা কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। আশ্চর্যের বিষয় হল ইসরায়েলও এই মুহূর্তে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে বড় ধরনের কোনো আক্রমণ করার ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করছে এবং তারা আমেরিকান মিত্রদের সাথে এই বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি মনে করেন যে যুদ্ধের চেয়ে কূটনীতিই শ্রেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। বিশ্লেষকরা বলছেন যে আরব দেশগুলোর এই পরামর্শের পেছনে বড় কারণ হল তাদের নিজস্ব নিরাপত্তা, কারণ যে কোনো যুদ্ধে তাদের ভূমি এবং সম্পদও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
তাছাড়া ইরানের পাল্টা আক্রমণের সক্ষমতাও তাদের ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্র বর্তমানে এই পরামর্শগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তারা চেষ্টা করছে সরাসরি সংঘর্ষ এড়িয়ে কিভাবে লক্ষ্য অর্জন করা যায়। তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে পশ্চিমাদের উদ্বেগ থাকলেও একটি বড় মাত্রার যুদ্ধ এড়ানোর জন্য এই সম্মিলিত পরামর্শ একটি কৌশলগত গেম চেঞ্জার হতে পারে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার এই সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় না। আমেরিকার নীতি নির্ধারকরা এখন এই আরব ইসরায়েল যৌথ পরামর্শকে ভিত্তি করে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করছেন, যা হয়তো আগামীর দিনগুলোতে এই অঞ্চলে উত্তেজনা কিছুটা কমাতে সাহায্য করবে। লোহিত সাগরের সামরিক কৌশল এবং নিরাপত্তা নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে গাজা যুদ্ধের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই ইসরায়েলকে তাদের সামরিক সহায়তার জন্য লোহিত সাগরের একটি বিশেষ ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। এই খবরটি ফাঁস হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, কারণ ইউএই এবং ইসরায়েলের মধ্যে আব্রাহাম অ্যাকর্ড বা শান্তি চুক্তির পর থেকে তাদের সম্পর্ক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইউএই চেয়েছিল লোহিত সাগরের এই কৌশলগত অবস্থান ব্যবহার করে ইসরায়েল যাতে খুব সহজেই তাদের লজিস্টিক সাপোর্ট এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করতে পারে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এবং এখানে সামরিক নিয়ন্ত্রণ থাকা মানে পুরো অঞ্চলের সাপ্লাই চেইনের ওপর প্রভাব বিস্তার করা। যদিও আনুষ্ঠানিকভাবে ইউএই এই খবরটি স্বীকার করেনি, তবে বিভিন্ন সূত্রের দাবি যে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই তারা এমন একটি প্রস্তাব দিয়েছিল যাতে কোনো উগ্রপন্থী গোষ্ঠী সমুদ্রপথে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। এই ধরনের গোপন সামরিক সহযোগিতা প্রমাণ করে যে গাজা ইস্যু নিয়ে আরব দেশগুলোর মধ্যে ভেতরে ভেতরে ভিন্ন ভিন্ন মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে যখন সাধারণ মানুষ ফিলিস্তিনিদের জন্য রাজপথে প্রতিবাদ করছে, অন্যদিকে রাষ্ট্রগুলো তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখছে। লোহিত সাগরের এই ঘাঁটি ব্যবহারের প্রস্তাবটি যদি কার্যকর হতো, তবে তা এই অঞ্চলে নৌ নিরাপত্তার মানচিত্র পুরোপুরি বদলে দিত। তবে শেষ পর্যন্ত এই প্রস্তাবটি কতদূর এগিয়েছে বা এর ফলে গাজা যুদ্ধে সরাসরি কোনো প্রভাব পড়েছে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই খবরটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কাছে একটি বড় গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বর্তমান সময়ে জাতীয় স্বার্থই সবচেয়ে বড় অগ্রাধিকার। লোহিত সাগরের স্থিতিশীলতা রক্ষার নাম করে এই ধরনের সামরিক সহযোগিতা আগামীতে আরও বাড়তে পারে, যা হয়তো নতুন কোনো আঞ্চলিক জোটের জন্ম দেবে।